বৈষয়িক বিষয়ের প্রতি প্রচণ্ড ঝুঁকে গিয়েছে আমরা মানব সভ্যতায়। অন্তর্দৃষ্টি দিয়ে না দেখে আমরা দেখছি আমাদের বাইরের চোখ দিয়ে, যে চোখ আমাদের প্রতিনিয়ত ভুল দেখাচ্ছে। আর যেই জন্যেই বেড়ে যাচ্ছে সন্দেহ, বাড়ছে অপরাধ প্রবণতা। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম সন্দেহ। I'm sorry. আপনাদের মধ্যে আবিরকে আপনি ফোন করেছিলেন, কি অবস্থা এখন? আমাকে বাঁচাও। সরি ফর দ্য লস। থানায় এসে কেস ফাইল করে যাবেন, এরপর আমরা বাকিটা দেখছি। মিস্টার ইকবাল সাহেব যে খুন হয়েছে সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই পুলিশের, কিন্তু পুলিশ কাউকেই প্রাথমিক সন্দেহে আনতে পারছে না। মিস্টার ইকবাল সাহেবের কাদের সাথে চলাফেরা ছিল বা তার কোনো দ্বন্দ্ব ছিল কিনা কারোর সাথে, সেই সম্পর্কে জানতে তার দুই ছেলেকে থানায় ডেকে পাঠানো হয়। আপনাদের বাবার প্রফেশন কি ছিল? বাবা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতেন, বছর খানেক হলো রিটায়ার করেছেন। আপনাদের কারোর সাথে কোনো বিরোধ ছিল? আই মিন জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলা বা কিছু? না, আমাদের কোনো চাচা নেই, দুজন মাত্র প্রভু, তারা দেশের বাইরে ছিলেন। আর এছাড়া আমাদের কারোর সাথে জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলা ছিল না। এনিওয়ে, প্রথমে কে গাড়ির ওখানে গিয়েছিল? জি, আমি একটা নাম্বার থেকে ফোন পাই, যেখানে সে বাবার কথা জানায়। তারপরে আমি ভাইয়াকে ফোন করি। নাম্বারটিকে ইনভেস্টিগেশন অফিসারকে দিয়েছেন? জি, দিয়েছি। অফিসার, আপনাদের তদন্তের সাথে আমি আমার আব্বার কিছু ইনফরমেশন আপনাদের জানাতে চাই। বাবার জুয়া খেলা নেশা ছিল। ছোটবেলা এই জুয়া খেলা নিয়ে মায়ের সাথে অনেক ঝগড়া হতে দেখেছি। পরের বছর খেলাটা ছেড়ে দেয়। রিটায়ার করার পর উনি আবার কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জুয়া খেলা নেশা উঠে। তার মানে কি আপনারা জুয়ার সার্কেলের কাউকে সন্দেহ করছেন? জি, কারণ বাবা মারা যাওয়ার আগে বেশ কিছুদিন আমার বাবাকে চিন্তিত দেখতাম। ভয় ভয় কাজ করতো আমার কাছে। আমার মনে হয় ওই সার্কেলের কাউকে ধরে নিয়ে আসলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সার্কেলে কাউকে চেনেন? ওইভাবে চিনি না, তবে আবার রিটায়ার করার পর একজন প্রায়ই বাসায় আসতেন। বাবার বন্ধু বলা যাবে না, একটু জুনিয়র ফ্রেন্ড। আমার সাথে একবার পরিচয় করে দিয়েছিল। লোকটাকে আমার খুব একটা ভালো লাগে। নামটা কি মনে আছে? জানি। জামিল। স্যার আসবো? এসো। আমার বাবার খুনিকে বের করার চেষ্টা করছে। We will try our best.
থ্যাংক ইউ। পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছো? না স্যার, পোস্টমর্টম রিপোর্ট এখনো হাতে পাইনি, তবে ইকবাল সাহেবের কল লিস্ট আমরা হাতে পেয়েছি। মিস্টার ইকবালের কন্ট্যাক্ট লিস্ট থেকে পুলিশ নিশ্চিত হয় একটি জুয়ারি গ্রুপের সাথে প্রতিনিয়ত তার যোগাযোগ ছিল। জুয়ারি গ্রুপের প্রধানের সাথে তার প্রতিনিয়ত কথা হতো। পুলিশ সেই জুয়ারি গ্রুপের প্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্যে। জামিল সাহেব, যা যা বলবো ঠিক ঠিক জবাব দেবেন। জি স্যার, আমি দেবো। জুয়ার আসরে নিঃস্ব করে এ পর্যন্ত কতজন মানুষকে হত্যা করেছেন বলেন? স্যার, আমরা জুয়া খেলি ঠিকই, কিন্তু মানুষ কেন হত্যা করব? আর ইকবাল ভাই আমাদের অনেক কাছের মানুষ ছিলেন। বেশ ভালোই অভিনয় করেন। জুয়ার আসরের প্রতিদ্বন্দ্বী সে আবার আপনার ভালো বন্ধু, কাছের মানুষ। ইকবাল ভাই যেদিন খুন হয়েছে ওই দিন উনি আসেননি। মানে? আমি সত্যি বলছি স্যার, উনি ওই দিন আসেননি। আর উনি ওনার পরিবারের অনেক সুখ দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করতেন। উনি এও বলেছিলেন যে ওনার পরিবারে জায়গা জমি নিয়ে একটু ঝামেলা চলতেছে, উনি দুদিন আসতে পারবেন না। তাই নাকি? তো পরিবারে কোন ধরনের ঝামেলা ছিল বলেন তো শুনি। স্যার, প্রতিটা পরিবারেই তো ছোটোখাটো ক্রাইসিস থাকে, আর তার দুই ছেলের মাঝখানে আমি যতটুকু জানি একটু ঝামেলা চলতেছিল। সেই কথাই কিছুটা উনি বলেছিলেন আমাদেরকে। আচ্ছা, উনি স্পেসিফিক কোন ধরনের প্রবলেমগুলোর কথা বলেছে আপনাদেরকে বলেন তো আমাকে। উনি একদিন আমাকে বললেন, ভাই আজকে মনে হয় খেলায় মনোযোগ নেই আপনার। না, মনটা খুব খারাপ, কি যে করব বুঝতে পারছি না। আজকে তাহলে খেলা বাদ থাক। ভাই কেন ভাই, মাত্র তো একটু লাভের মুখটা দেখলাম, আজকে কেন খেলাটা বাদ দিব? দেখ জামিল, বেশি বাড়াবাড়ি করিস না। এই আসরটা আমার আয়োজনে চলে, বেশি বাড়াবাড়ি করলে আসরে আশাই বন্ধ করে দেব। আর ভাই বাদ দেন না, থাক চলছে। তোরা যা, আর যদি আড্ডা দিতে চাস থাকতে পারিস। না ভাই, আমরা যাই, চলেন ভাই। কিছু দিব ইকবাল ভাই? না, আজকে আর কিছু খাবো না। কি হয়েছে বলুন তো? রিটায়ারমেন্টে চলে এলাম, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর হাঁটার অবস্থা তো জানেনই খুব একটা ভালো না। আর ওইদিকে তো কি বলবো, ওদিকে কি হয়েছে ইকবাল ভাই? দুই ছেলের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। বড় ছেলেটা ঠান্ডা, ছোট ছেলে মেজাজটা খুবই গরম, প্রায় দুজন ঝগড়া করছে। তবে বড় ছেলেটা ব্যবসাটা মোটামুটি ভালোই দাঁড় করিয়েছে, বাট আবির না পড়ালেখা মন দিচ্ছে না চাকরির দিকে কোনো খোঁজ খবর নিচ্ছে। সে অনেক টেনশন আছে মেয়েদেরকে নিয়ে। আমার কখন যে কি হয়ে যায় উনি গড নোস, এদের সম্পর্ক যে কী দাঁড়াবে। আর গাছ কেটে গেলে ছায়া থাকে না, তখন সূর্যের তাপটা ডাইরেক্ট শরীরে লাগে। সবাই কিন্তু এই সূর্যের তাপটা সহ্য করতে পারে না। তার মানে ওদের মধ্যে একেবারেই বনিবনা হচ্ছে না? না, এটা নিয়েই তো আমি খুব টেনশনে, বললাম না। কি নিয়ে প্রবলেম হচ্ছে ইকবাল ভাই? যা হয় সব ফ্যামিলিতে, জমির ভাগাভাগি, সম্পত্তি নিয়ে, ছোট ছেলে বড় ছেলে, এদের ভাগ্যে যে কী হবে আমি এখনও বুঝতে পারছি না। আর তাছাড়া আমি যে এখানে এসে এত সময় দিই, ছোট ছেলেরা মোটেই পছন্দ করছে না। তিনি আমাকে অনেকবার কথা শুনিয়েছে। আমার কি মন এমনি খারাপ? তার মানে বলতে চাচ্ছেন যে এই খুনের সাথে আপনারা কেউ জড়িত না, পারিবারিক কোনো সমস্যার জের ধরে উনি খুন হয়েছেন? স্যার, পারিবারিক কারণে কি খুন হয়েছেন সেটা জানি না, তবে আমরা কেউ তাকে খুন করিনি। উনি প্রায় সময় জুয়ার আসরে হেরে যেতেন, আর টাকার অঙ্কটা অত বড় ছিল না যে তাকে খুন করতে হবে আমাদেরকে। বুঝলাম, কিন্তু সন্দেহের তালিকা থেকে আপনি এখনো বাদ পড়ে যাননি। প্রয়োজন হলে আবার ডাকবো, আবার এসে আমাদেরকে সহযোগিতা করবেন। জি স্যার। আসুন, আপনাদের আসলে সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে জানেন। এসব অবৈধ আসল বাদ দিন, আর কঠিন ঝামেলায় পড়ুন।
ব্যাপার তোমার এত লেট হলো আসবে? চা দেবো? আমি কোথায়? আবির ওই যে তোমার সারা রাত নাকি জেগেছিল, কি কাজ করেছে, তাই জাস্ট মানে লাঞ্চ করে এখনই ঘুমাতে গেল। আচ্ছা সে এটা কি করে লাইফ? এটা কি লাইফ বলো তো? মাস্টার্সে ভর্তি হই, ওকে তুই পড়াশোনা করবে, জব কর, সারা রাত জেগে থাকবে, সারাটা দিন ঘুমাবে, এটা কি ধরনের অবস্থা? মানে বাবা যতদিন বেঁচে ছিল কিছু বলতে পারেনি, এখন তো আমাকে বলতে হবে। বাসার পরিস্থিতি তো ভালো না, না এই যে পুলিশ আসছে, তো ঝামেলা হচ্ছে। তুমি একটু শান্ত হও, এই সময় হলে সব ঠিক হয়ে দেখো, যাবে। একটা মানুষকে তো ডিসিপ্লিন হতে হবে। প্রত্যেকটা মানুষের জীবন তাকে নিজেকেই চালাতে হয়। ওকে ফাইন, আমি ওর জীবন চালাতে পারি, কিন্তু ওকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, একটা রুটিন লাইফ লিড করতে হবে। আচ্ছা বাবা মারা গেছে কতদিন হয়েছে বলো? একটু সময় দাও না, সময় দিলে ঠিক হয়ে যাবে। আজকে রাতারাতি কোনো কিছু তো ঠিক হবে না। তুমি একটু মানে শান্ত হও, দেখো ঠিক হয়ে যাবে, প্লিজ। তুমি বসো, একটু রেস্ট নাও। ও তো আমাকে মানতেই চায় না। প্লিজ দেখো, তুমি ট্রাই করে কিছু শুনে দিবে। হ্যাঁ আমি লাগবে না, আমি নিজেই দেখবো। ঠিক আছে রে, দরজা লক না করে দিতে গেলি? দরজা তো খোলাই ছিল, আর নক করা কি আছে এত? প্রাইভেসি বলে একটা শব্দ আছে, জানিস? যাই হোক, বাসায় যে পুলিশ এসেছিল জানিস কিছু? না জানি না। না, তা জানবি কি করে? সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো, এরকম একটা পরিস্থিতিতে বাসায় থাকবে তো সমস্যা কি? আমি তো পারবো না ভাই, আমি তো ফ্যামিলির কোনো কারণে আমার পার্সোনাল লাইফ রুটিনটা আমি চেঞ্জ করতে পারি না ভাইয়া, আমি পারবো না। বাবা নাকি বের হওয়ার সময় দলিলপত্র ফাইল নিয়ে বেরিয়েছিল। হ্যাঁ, তো ফাইলটা গাড়িতে ছিল না, ফাইলটা পুলিশ কোথাও খুঁজে পায়নি। এই ফাইল যদি অন্য কারো হাতে পড়ে কি প্রবলেমটা হবে তুই বুঝতে পারছিস? এই stupid! ভাইয়া, আমি তোমাকে বারবার বলেছি আমার সাথে কথা বলার সময় গালাগালি কোনোভাবে ইউজ করবো না, রুটভাবে আমার সাথে কথা বলবো না, বলেছিলাম। সম্মান করে কথা বলতে হবে, হ্যাঁ, তোকে রেসপেক্ট করে কথা বলতে হবে। অনেক বড় হয়ে গেছিস তুই না? আমি বড় ভাই হয়ে তোকে একটা কথা বলতে পারবো না। সেটাই তো বলছি আমি, বড় ভাই হয়ে বড় ভাই সম্মানটা ধরে রাখো না। ও আমার সম্মান আমি ধরে রাখবো, তুই আমাকে সম্মান করবি না? তো গালাগালি করলে কি আমি সম্মান দিব না, তোমাকে? তুই সম্মান করবি কেন? তুই এখানে শুয়ে থাক, আমি বাড়ি চলে যাই। সুখ, অনেক সুখ না? সব বুঝি আমি সব বুঝি। সব সময় না আমার সাথে চিৎকার করে কথা বলবো না। জি, খুব দ্রুত আবার আসতে বলুন। ওনারা কেউ বাসায় নেই? না, ওরা তো কেউ এখনো ফেরেনি। ওনারা কি রেগুলারই এরকম লেট করে ফেরেন? প্রায়। যাক, ভালোই হলো, আপনার সাথে একা কথা বলার প্রয়োজন ছিল, পেয়ে গেলাম। আচ্ছা বসেন না প্লিজ। জি শিওর। চা বলবো? চা খাবেন কিছু? ওকে, ধন্যবাদ। দেখুন, আপনার সাথে আলাদা করে কিছু কথা বলার প্রয়োজন ছিল। কয়েকটা প্রশ্ন করব, আশা করি সঠিক উত্তর দেবেন। অবশ্যই, কেন না। আচ্ছা, আপনার শ্বশুর, উনি তো দুটো বিয়ে করেছিলেন, আর শরীফ সাহেব এবং আবির ওনার 2 ঘরের সন্তান, রাইট? জি, মানে শরীফের যখন জন্ম হয় ঠিক তখনই তার মা মারা গিয়েছিলেন। ফ্যামিলি থেকে একরকম জোরপূর্বকই বাবার আবার দ্বিতীয় বিয়ে দেওয়া হয়, আর সেই ঘরের সন্তান হচ্ছে আবির। তো আমি যতটুকু শুনেছি যে আবিরের মা কখনো 2 ছেলের মধ্যে তফাৎ করেনি, দুজনকে একই মানে নিজের সন্তানের মতো করে বড় করেছেন। বাবার সাথে আসলে আমার এসব নিয়ে প্রায় কথা হতো। বাবা আগের দিনের কথা বলতে অনেক ভালোবাসতেন। আচ্ছা, শরীফ সাহেব এবং আবির, ওনাদের 2 ভাইয়ের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল? সম্পর্ক খারাপ ছিল তা আমি আসলে একেবারেই বলতে পারবো না। মানে আপনি তো দেখেছেন না শরীফকে, আবিরকেও দেখেছেন। শরীফ একটু চাপা স্বভাবের ছেলে, মানে ও একটু শান্ত মাথার ছেলে যাকে বলা যায়, আর আবিরটা জাস্ট অপোজিট।
একটুতে রেগে যায়, মানে ছোট ছেলে বাবার আদরে বড় হলে যা হয় আর কি। তো ও লাস্টের দিকে একটু ডিপ্রেশনেও ছিল, আই থিঙ্ক এখনও একটু ডিপ্রেশনে আছে, মানে ও চাকরি করতে চাইছিল কিন্তু চাকরি কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই জন্য সে বাবাকে বলছিল যে বাবা যদি একটু হেল্প করতো টাকা দিয়ে তাহলে নতুন বিজনেস স্টার্ট করতে পারে, কিন্তু বাবা তাকে মানে টাকা পয়সা দিতে চাইছিল না। এটা নিয়ে একটা মানে আসলে বাবা চাইছিল মাস্টার্সটা শেষ করুক, ওর পড়াশোনা শেষ করে তারপরে বিজনেস জয়েন করুক, কিন্তু আবিরও যে একটু উত্তেজিত ছেলে, জোরপূর্বক বাবার কাছে টাকা চাইছিল। লাস্টের দিকে তো বলেই ফেললো যেন প্রপার্টি ভাগাভাগি করে ফেলে। এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আর কি। আচ্ছা, একটু ডিটেলসে বলতে পারবেন কি ওই দিন অ্যাকচুয়ালি কি হয়েছিল? ওই দিন আবির ওকে, তাহলে একটা কাজ করো বাবা, জমি জমা যা আছে সব কিছু ভাগ করে দাও, আর আমার ভাগের অংশটুকু দিয়ে আমি কি করব না করব এটা কারো হেডেক না বাবা। তোর ভাগের এক অংশ তুই পাবে না, আমি এখনো বেঁচে আছি না, বেয়াদব কথাকার। তার মানে এখন তোমার মৃত্যু অপেক্ষা করতে হবে বাবা, তাই না? জুয়া খেলে তো দিন দিন সব নষ্ট করে দিচ্ছে, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলে কিচ্ছু হবে না, কিছু না, নাথিং। একটা জলজন্তু পশু জন্ম দিয়েছি, মনে হয় না তুই আমার ছেলে, মুখে কিছুই আটকায় না, বেয়াদব কথাকার। আর চাকরি যদি নাই করতে চাস তাহলে তুই এমএ পরীক্ষাটা দে, এছাড়া তো কোনো অপশনই দেখছি না। কেন বাবা, ভাইয়াকে ব্যবসা করতে টাকা দাওনি? দাওনি তুমি? হ্যাঁ দিয়েছি, ওই জন্য আরও দিব। সে টাকা ফেরত দিয়েছে, ব্যবসার মধ্যে কাজে লাগিয়েছে, তোমরা তো টাকা উড়ায় নাই সে। বাহ, কি দরদ, কি দরদ বড় ছেলের জন্য। বাহ, মনে হচ্ছে বড় ছেলেটা তোমার নিজের সন্তান আর আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসছো বাবা। বাহ, আমারই ভুল, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই এখনই জানাস না, আমি শিক্ষা দিতে পারিনি তোকে। বাবা এত কিছু আমি বুঝি না, আমার কথা হচ্ছে জমি জমা রেডি করতে হয় বাবা, কারণ তোমার বয়স হয়েছে। কারণ তুমি যদি চলে যাও, তোমার আচরণের এই অবস্থা, তুমি চলে যাওয়ার পরে তোমার যে দরদি সন্তান আছে সে যে আমার সাথে কি করবে আমি খুব ভালো করে জানি। আমার রাস্তায় ঘুমাতে হবে, আই নো ইট, আই নো ইট। জমি জমা ভাগ করে দাও, দ্যাটস ইট। বেয়াদব কথাকার, জন্মের কাজ ফেলে দিব তো। খুবই দুঃখজনক। আসলে সত্যি কথা বলতে আবির যথেষ্ট ভালো একটা ছেলে, কিন্তু ওই যে বললাম হঠাৎ করে মানে নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই, রেগে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলে। আই সি। আচ্ছা, এর বাইরে আর কোনো কিছু কি মনে পড়ে যা আমাদেরকে জানানো হয়নি? না তেমন কিছু মানে স্পেশাল এমন কিছু নেই যেটা আপনাদেরকে আমার বলা হয়নি। ওকে। আর আমরা ওই দিন যাওয়ার পর আপনারা কি জমির কাগজপত্রগুলো একটু খুঁজে দেখেছিলেন, বা ওগুলো কি আর পাওয়া গিয়েছে? না আসলে ওরাও সেগুলি খুঁজে দেখেনি। আর একটা কথা আমাকে বাবা বলতে নিষেধ করেছিল, তাই আপনাদেরকেও বলিনি, এবার আমি ওদেরকেও বলিনি যে বাবা যেদিন মারা যায় বাবা সেদিন নিজেই সব দলিলপত্র কাগজ যা যা ছিল প্রপার্টি সব কিছু হাতে নিয়ে বের হয়েছিলেন। আচ্ছা, ওই দিন আপনার শ্বশুর যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আপনার সাথে লাস্ট কি কথা হয়েছিল? জি বাবা। আমি একটু বের হচ্ছি, একটু দরজাটা লাগাও। হ্যাঁ বাবা আপনি না একটু আগে লাঞ্চ করলেন না, এই অসময়ে বের হবেন, একটু রেস্ট নেন তারপরে বের হন। না, অ্যাকচুয়ালি আমার ওই ব্যারিস্টার ফ্রেন্ডের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমার মনে হয় জমি জমার ব্যাপারটা ঠিকঠাক করে যাওয়াই ভালো, বিকজ আমার মৃত্যুর পরে যাতে দুই ভাই এনে একজনের ঝামেলা না করে। বাবা আপনি কি যে বলেন না, আপনার বড় ছেলে শরীফ ও অনেক ভালো মানুষ, আপনি দেখবেন ও আবিরকে ঠিকই ভালোভাবে দেখে শুনে রাখবে। কেন দেখলে না ওদিন কী অবস্থা করলো, আর ওর সাথে চিৎকার করতে করতে একদিন দেখবো আমার হার্ট অ্যাটাক হয়ে আমি মারা গেছি। বাবা আপনি সব আবল তাবল কথা বলবেন না তো, আমার খুব মন খারাপ হয়ে যায়। যান আপনি যেখানে যাবেন আপনি যান, ঘুরে আসেন। এমনি আজকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো বাবা আজকে তাহলে বাদ দেন না, অন্য একদিন যান। না, আজকে না গেলেই নয়, কিন্তু খুব ব্যস্ত মানুষ আমার ব্যারিস্টার ফ্রেন্ডটা, কবে যে অ্যাপয়েন্টমেন্ট পাই। আচ্ছা বাবা মানে যান ঠিক আছে, কিন্তু দুই ছেলের কাউকে নিয়ে গেলে হতো না একজনকে? না ঠিক আছে, ইফ আই ফিল ব্যাড আই উইল গিভ দেম আ কল। হ্যাঁ ঠিক আছে বাবা, আমাকে একটা ফোন দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আমি যদি জানতাম যে ওই দিনই বাবার সাথে আমার শেষ দেখা হবে তাহলে হয়তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক তথ্যই পাওয়া গেল যা আমাদের তদন্ত স্বার্থে কাজে লাগবে। আজ তাহলে আসি।
মিস্টার ইকবালের বড় ছেলের স্ত্রীর কাছ থেকে পুলিশ জানতে পারে মিস্টার ইকবাল ও তার ছোট ছেলের মাঝখানে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। তাদের মাঝখানে কোনো একটা দ্বন্দ্ব ছিল। বেশ কয়েকদিন আগে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। পুলিশ এও জানতে পারে মিস্টার শরীফ ও মিস্টার আবির মিস্টার ইকবালের দুই ঘরের সন্তান। পুলিশ এবার সন্দেহ করে মিস্টার ইকবালের পরিবারকে। তার মানে ঘটনার দিন উনি দলিল ও ফাইলপত্রগুলো নিয়ে বের হয়েছে, সেই হিসেবে তো ফাইলটি গাড়ির ভিতরে থাকার কথা। জি স্যার, কিন্তু ফাইল গাড়িতে ছিল না। ইভেন স্যার ঘটনার পর আমি নিজে গাড়ি তল্লাশি করেছি, কিন্তু কোনো ফাইল পাইনি। আমরা যে ওনাদের বাসায় গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা ফাইলের ব্যাপারে কথা বলেছিলাম, তখন কিন্তু মিস্ত্রিরা কিছু বলেনি আমাদেরকে, ব্যাপারটা সন্দেহজনক। কিন্তু স্যার পরে যখন মিস রেয়ার সাথে কথা বলেছি, উনি কিন্তু সব ডিটেলসই খুলে বলেছেন। আর স্যার ওনার সাথে কথা বলার পর আমার মনে হয়েছে ওনাকে সন্দেহ করার কিছুই নেই। সেটা অবশ্য ঠিকই বলেছে। কিন্তু স্যার মিস রেয়ার সাথে কথা বলে একটা ব্যাপার কনফার্ম হওয়া গিয়েছে। কি সেটা? ঘটনার আগে আবির তার বাবার সাথে জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে অনেক উচ্চবাচ্য করেছিল। সেই হিসাবে স্যার সন্দেহের দিকটা আবিরের দিকেই যায়। যথেষ্ট সন্দেহজনক। রাইট স্যার। আবিরের পিছনে সোর্স লাগে, সে কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, সব কিছু আমার জানা চাই। ওকে স্যার। আবির, আমি না তোমার ফ্রেন্ডের মতো, তুমি সব কিছু আমার সাথে শেয়ার করতে? হ্যাঁ বলো, করতে না? এখন ভয় পাচ্ছ কেন? বলো, আমাকে বলো কি হচ্ছে, বলো। না মানে আমি তখন দৌড়ে বাবার কাছে যাই, গিয়ে বাবার নাকে হাত দিয়ে পালস চেক করি ভাবি। পরে আমি বুঝতে পেরেছিলাম বাবা মনে হয় আর নেই। ভাবি আমি পরে ওইখান থেকে সরে যাই ভাবি। ভাবি তুমি তো জানো ভাবি, কয়দিন যাবৎ বাবার সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। আমার কেন জানি মনে হচ্ছিল যে ভাইয়া যদি আমাকে ফাঁসাই দেয় ভাবি। আমি আমি এই জন্য ভাবি দূরে সরে গিয়েছিলাম। গিয়ে পরে ভাইয়াকে ফোন করি, পরে ভাইয়া এসে যখন আমাকে ফোন করে, পরে আমি এখান থেকে ভাইয়ার কাছে আসি ভাবি। আবির, তুমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছো। তুমি তখনই যদি বাবাকে হসপিটালে নিয়ে যেতে, তাহলে হয়তো বাবা আজকে আমাদের মধ্যে বেঁচে থাকতেন। তুমি খুব বড় একটা ভুল করে ফেলেছো। ভাবি বিশ্বাস করো ভাই, বুঝতে পারিনি ভাবি। ভাবি আমি কি ভাবি ওর বাবাকে মেরে ফেললাম না, ভাবি। না, 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 ভাবি না, আমি 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 কথা বলি। আবির, আবির, আমার কথা শোনো। যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো আমরা কোনো কিছু ফিরিয়ে আনতে পারবো না, রাইট? তো এখন আমি তোমাকে একটা অ্যাডভাইস করি, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি এই কথাটা ভুলেও তোমার ভাইয়াকে বলবে না। ইভেন শুধু ভাইয়া না, তুমি কারোর সামনে কথাটা স্বীকার করবে না, বলবে না। তুমি ভুলে যাও যা ঘটেছে, ওকে? ভাবি আমার না খুব ভয় করছে ভাবি। বাবা, ভয় কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। ভয় কিছু হয়নি। তুমি শুধু মানে হয় না, পুলিশ অনেকভাবে থ্রেট করে অনেক কিছু মানে বের করার চেষ্টা করে, তুমি কিন্তু এই কথাটা ভুলেও বলবে না, হ্যাঁ? ঠিক আছে, ওকে? পুলিশের টিম মিস্টার ইকবাল সাহেবের বাসায় তল্লাশি শুরু করে। চলুন দর্শক, দেখা যাক মিস্টার ইকবাল সাহেবের বাসায় তল্লাশি করে দলিলপত্রে কোনো ফাইল পাওয়া যায় কিনা, আর তা যদি পাওয়াও যায় তাহলে কার কাছ থেকে পাওয়া যায়। সব কেন হচ্ছে আমি 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 কিন্তু বুঝতে পারছি না। স্যার এই রুম স্যার খুঁজে দেখলাম, কিন্তু তেমন কিছু পেলাম না। ভাবি কোথায়? ভাবি, তুমি কেন কিছু বলছো না? নো প্রবলেম, আবিরের রুমটা সার্চ করে দেখো। আপনারা আমাদেরকে সন্দেহ করছেন? খুব অবাক হচ্ছে। দেখেন, আমার মনে হয় আপনারা কোথাও কোনো একটা ভুল করছেন, কোনো ইনফরমেশন মিসিং আছে। আমার মনে হয় তুমি একটু কথা বলো প্লিজ এখন। ইটস অলরাইট, আমরা আপনাদের কাছে বাধা দেব না, দিতে চাইও না। প্লিজ ডু ইউর জব। থ্যাঙ্কস। আর দেখুন, এটা আপনাদেরই লাভ। ঘরে যদি কিছু না পাই তাহলে আমাদের সন্দেহের আর কোনো অবকাশ হইল না। সো প্লিজ কোঅপারেট। স্যার এই ফাইলটি স্যার
আবিরের রুমে পাওয়া গিয়েছে। আচ্ছা, কোনো একটা ভুল হয়েছে, মানে ওই রুমে থাকার একটা কথা নাই, আমি জানি ওই রুমে থাকার কথা নাই। যা, আপনি আমার কথা শুনুন। তুমি চুপ করো। তুমি ভাইয়া আবির আবির কিছু হয়নি, আমরা কথা বলছি। আবির এটা করতে পারেন, আপনি আমার কথা শুনেন। আমাকে শুধু এইটুকু কনফার্ম করুন যে এইটাই কি সেই ফাইল কিনা যেটা আপনার শ্বশুর নিয়ে বের হয়েছিলেন লাস্ট। এই ফাইল এটাই, কিন্তু এটা আবিরের রুমে পাওয়া গেল কিভাবে আমি তো ঠিক বুঝতে পারছি না। ফাইল এইটাই, বাট আবির ডোন্ট ওয়ারি। ওকে, গ্রেফতার করুন। আমাকে নিয়ে চল। ভাইয়া আসুন। আসুন ভাইয়া নিয়ে চল। এভাবে নিয়ে যান না, শোনার কথা বলে। আসুন ভাবি আমি চিন্তা কিছু নাই। আবির আমরা যাচ্ছি। ভাইয়া আবির আমরা যাচ্ছি। তুমি যাও। কাকে আটকাবো? আমার বাবার খুনিকে? কি বলছো? আবিরকে নিয়ে গেছে শরীফ। থেরাপি ভালোই করেছে না? করাই উচিত। আবির, সম্পত্তির লোভে নিজের বাবাকে হত্যা করলে? এত নিচে নামতে বিবেক একটুও বাঁধলো না? আমি ভুল করতে স্যার। ওই দিন তোমার বাবা জমি জমার যে কাগজপত্র নিয়ে বের হয়েছিল, সেগুলো উদ্ধার হলো তোমার রুম থেকে। এরপরেও বলছো তুমি হত্যা করোনি? স্যার আমি এখনো বুঝতে পারছি না স্যার, জমির দলিলটা আমার ঘরে কিভাবে আসবে স্যার। আমি এখনো জানি না স্যার। হ্যাঁ, সত্যি করে বলো কিভাবে খুনটা করেছো? স্যার আমি খুন করিনি, খুন আমি করিনি স্যার, খুন করেছে আমার ভাই। থামো, এটা হিরোগিরি করার জায়গা না, এটা আমাদের জায়গা। তুমি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাইছো? তোমার ভাই কেন তোমাকে ফাঁসাতে চাইবে? কারণ সে আমার সব ভাই স্যার। সৎ ভাই সেটা আমরা জানি, কিন্তু শুধুমাত্র একটা মাত্র কারণে তোমাকে ফাঁসাতে চাইবে এটা বিশ্বাস হয় না। একটা মাত্র কারণ না স্যার, একটা মাত্র কারণ। ছোটবেলা থেকে আমি বাবা মায়ের কোনো আদর পাইনি স্যার। আদর, সোহাগ, ভালোবাসা সব পেত আমার ওই বড় ভাই। এই জন্য স্যার আমি একটু ডিফারেন্ট, রাগী, বদমেজাজি, সবার থেকে একটু আলাদা। আমার বড় ভাই আমাকে ভালোবাসতো না স্যার, কিন্তু ভাইয়ের বিয়ের পর যখন ভাবি আসলো, ওই একটা মাত্র পার্সন স্যার আমাকে ভালোবাসত, ছোট ভাইয়ের মতো আদর করত। কিন্তু স্যার ওই ছোট ভাইয়ের মতো আদরটা আমার ভাই সহ্য করতে পারতো না স্যার। আমার ভাই সন্দেহ করত, আমার ভাই ভাবতো আমার ভাবির সাথে কোনো অবৈধ সম্পর্ক। খুব বাজে মন্তব্য করতো স্যার আমাদেরকে। কিরকম সন্দেহ করতো? একটু ডিটেলস বলো তো। ঠিক আছে? মোস্ট ওয়েলকাম। সারাক্ষণ এবার শুধু ঘুরে ঘুরে বেরিয়ে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে নিয়ে ঘুরলে কিন্তু হবে না। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, সব কিছু করতে হবে, ঠিক আছে? মাথায় তো রাখতে হবে। আমি, তুই এখন বড় হয়েছিস, কার সাথে কতটুকু মেনটেন করে চলা উচিত সেইটুকু লিমিটও জানা উচিত। তুমি ভুল করছো, তুমি ভুল কিছু করছো, ভুল ভাবছো। প্লিজ
টাকা আর কতদিন চেয়ে চেয়ে টাকা নেই এসে কিছু একটা কর তাকে সারা জীবন এরকম অন্যের উপর চেপে বসে তুমি কি মানুষ বলছো? চেয়ে চেয়ে কেন হ্যাঁ তুমি কার সাথে কি প্রবলেম তোমার কি সমস্যা তোমার এত মাথায় তোলা কিছু নেই ও তোমার যার যেখানে স্থান তাকে সেখানে রাখতে হবে দ্যাটস অল ও তোমার ছোট ভাই, আমারও ছোট ভাইও, আমি সেভাবে ট্রিট করছি ওকে। এই ছিল আমার ভাইয়ের আসল রূপ স্যার। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার আর তোমার ভাবির অবৈধ সম্পর্ক রয়েছে, এই ধারণা থেকে তোমার ভাই তোমাকে ফাঁসাতে চাচ্ছে? জি স্যার। স্যার একটা বার বোঝার চেষ্টা করেন স্যার, যদি আমার ভাই আমাকে ফাঁসাতে পারে ভাই সব সম্পত্তির মালিক হয়ে যাবে স্যার। তার মানে তুমি স্বীকার করছো খুনটা তুমি করোনি? স্যার আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। এত সহজে তো তোমাকে ছাড়তে পারছি না আবির, তথ্য প্রমাণ সব তোমার বিরুদ্ধে, আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমাদের কাস্টডিতেই থাকবে। বাবা আমাকে মাফ করে দাও বাবা, আমি ভুল করেছি বাবা। অফিসার হঠাৎ আমাদেরকে ডেকে পাঠালেন? কারণ আছে, আপনার বাবার মৃতদেহে কবজিতে এবং হাতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে তা আবিরের সাথে মিলে গেছে। হোয়াট? আমার মনে হয় মানে কোনো একটা জায়গায় কোনো ভুল হয়েছে, মানে এটা তো হতে পারে না, মানে তার ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়া মানে তো সেই খুনি এই টাইপের একটা ব্যাপার হয়, তাই না? তো এটা তো হতে পারে না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। অফিসার আবিরের রুমে যখন দলিলপত্রের কাগজগুলো পাওয়া গেছে আমি তখনই নিশ্চিত হয়েছিলাম, কিন্তু ছি, আবির এতটা নিচে নামতে পারে, তুমি চুপ করো, এখনো কিছু এরকম প্রুফ একটি হয়নি। খারাপ কাজ করতে পারে আমি কখনো। এখন বলছেন আমার ঝাঁপিয়ে গেছে, আমি নিশ্চিত সেই করে করেছে। আমরাও নিশ্চিত। আপনারা কি শুধু ফিঙ্গারপ্রিন্ট নিয়েই আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন? মানে অন্য আর কিছু প্রুফ লাগবে না আপনাদের? আমরা ভুল করি না, নিশ্চয়ই আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে, আমরা ভুল করবো না। আমরা কি একটাবার ওর সঙ্গে দেখা করতে না অবশ্যই না, আমি আর বাবার খুনির সাথে দেখা করবো। ও তোমার ছোট ভাই। ও আমার বাবার খুনি। সরি স্যার। স্যার স্যার আমার বাবার খুনি পেয়েছেন স্যার। স্যার আমি বলেছিলাম আমি খুন করিনি স্যার, এখন বিশ্বাস হলো স্যার আমি খুন করিনি। গল্পটা ভালোই সাজিয়েছো আবির, কিন্তু শেষ সংখ্যাটা মনে হলো না। আপনি কি বলতে চান আমি ঠিক বুঝতে পারি। এখনো তো বুঝিয়ে বলিনি, বুঝিয়ে বলে সব বুঝতে পারবে। ওকে, ফরেনসিক রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। ইকবাল সাহেব মানে তোমার বাবা, তার হাতের কবজিতে যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা তোমার সাথে পুরোপুরি মিলে গেছে। এরপরেও বলতে চাও খুনটা তুমি করোনি? তুমিই খুনি। স্যার আপনি বুঝতে পারছেন না কেন স্যার? খুনটা আমি করিনি স্যার, আমি খুনি নই। তবে স্যার একটা বিষয়ে আমি লুকিয়েছিলাম। বলো কি লুকিয়েছিলে? সেই দিন স্যার আমাকে একটা আননোন নম্বর থেকে ফোন করে বলে আমার বাবা 7 নম্বর সেক্টরে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি জানতে চাই সে কে। কোনো কিছু উত্তর না দিয়ে আমাকে বলে জলদি আসতে।
আমি স্যার ফোনটা রেখে দৌড়ে চলে যাই। গিয়ে দেখি আমার বাবা গাড়ির ভিতরে স্যার অচেতন অবস্থায়। আমি সঙ্গে সঙ্গে স্যার তার পালস চেক করি, নাকে হাত দিয়ে দেখি স্যার নিঃশ্বাস আছে কিনা। আমি বুঝতে পারি আমার বাবা আর নেই। কিন্তু স্যার খানিক সময়ের জন্য আমার কাছে মনে হয়েছিল আমার ভাই জানতে পারলে আমাকে ফাঁসাবে স্যার। আমি সঙ্গে সঙ্গে আমার ভাইকে ফোন করি। আমার ভাইকে আমার বাবার কথা না জানিয়ে আমি বলি আমি রওনা করেছি, তুমি আসো। আবার নতুন গল্প? এরপরেও বলতে চাও খুনটা তুমি করনি? স্যার আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন স্যার। তবে হ্যাঁ স্যার, আমার কাছে মনে হচ্ছে স্যার আপনি ওই নাম্বারে একবার যোগাযোগ করেন স্যার, একটা বার বের করুন স্যার। আমাকে ফোনটা কে দিয়েছিল স্যার, আমার মনে হয় আপনি সব কিছু বের করতে পারবেন স্যার। ওই নাম্বারে আমরা যোগাযোগ করেছিলাম। নাম্বারটা একটা ফোন ফ্যাক্সের দোকানের নাম্বার। এরপরে তুমি সত্যিটা স্বীকার করবে না? তোমার বাবার খুনের দায়ে তোমাকে জেলে বসতে হবে। এখনো সময় আছে, সব সত্যি স্বীকার করো। কিন্তু তোমার জন্যই ভালো, তোমার শাস্তিটাই কমবে। স্যার 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 বিশ্বাস করুন আমি খুন করিনি স্যার। ঠিক যে জায়গায় মিস্টার ইকবাল সাহেব অচেতন অবস্থায় গাড়িতে ছিলেন সেই জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও মিস্টার ইকবাল সাহেবের ছেলে আবিরকে যেই দোকান থেকে ফোন করা হয় তার অপোজিটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয় এই খুনের সাথে কে জড়িত আছে। পুলিশ তাকে গ্রেফতার করে। আমাকে এখানে কেন আনা হয়েছে অফিসে? মিস্টার শরীফ কি ভেবেছিলেন আপনি অপরাধ করে এত সহজেই পার পেয়ে যাবেন? অসম্ভব বুদ্ধির পরিচয় দিয়েছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? বলছি, যদিও আপনি নিজে থেকে বললে আমি বেশি খুশি হতাম। এনিওয়ে, আপনার বাবাকে খুন করে আপনি গ্লাভস হাতে যখন গাড়ি থেকে বের হয়ে যান সেই লোকেশনে সিসি ক্যামেরা ছিল আপনার চেহারার বিপরীতে। কিন্তু যে দোকানে গিয়ে আপনার ছোট ভাইকে আপনি ফোন করে পুরো ব্যাপারটা জানান, সেই দোকানে ঠিক অপোজিটে একটি ইলেকট্রিক পিলারের মধ্যে একটি সিসি ক্যামেরা ছিল, ছাদ থেকে আপনার তার চেহারাটা ঢুকতে পারেন। এবার বলুন, নিজের বাবাকে কেন খুন করলেন আর নিজের ছোট ভাইকে বা কেন ফাঁসাতে চাইলেন? ছোটবেলা থেকে আমি তাকে পছন্দ করতাম না। আমার মা মারা যায় আমি যখন ছোট ছিলাম। বাবাই আমাকে আদর, স্নেহ, মায়া, ভালোবাসা দিয়ে মানুষ করতে থাকে। তারপর বাবা আরেকটি বিয়ে করেন, ঘরে আমার সম্মান। সেই ঘরেই আবিরের জন্ম। আবিরের জন্ম হওয়ার পর থেকে আমার প্রতি বাবার ভালোবাসাটা ভাগ হয়ে যায়, সেটাই মানতে পারি। বড় হয়েও সেই মনোভাবটা আমার ছিল, কখনো প্রকাশ করি। বাবা জুয়া খেলতেন, আমি বিয়ে করলাম। আমার সেই মা
তারপর আমার স্ত্রী আবিরকে অনেক ভালোবাসতে শুরু করলো, স্নেহ করতে শুরু করলো। কিন্তু আমার স্ত্রীর সাথে আবিরের ঘনিষ্ঠতা আমি সহ্য করতে পারতাম না। আমার গায়ে আগুন জ্বলে উঠত। আমার কাছে মনে হয়েছিল ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। তার উপর আমি ব্যবসায় লস খাই, টাকা পয়সার খুব ঝামেলা যাচ্ছিল। এর মধ্যে আবিরের সাথে আবার একটা খারাপ সম্পর্ক। একটা কাজ করো দাও, জমি জমা যা আছে সবকিছু ভাগ করে দাও। আমার ভাগেরটা দিয়ে আমি যা খুশি করবো। সবকিছু নষ্ট করে ফেলতেছে খুব জোর। আমার কাছ থেকে তুই এক কানও পাবি না, বেয়াদব কোথাকার। আর সেটা কি আমি কাজে লাগাতে চাই। আর সব প্ল্যান সাকসেসফুল হয়েও গিয়েছিল। জমি জমার ফাইলটা আবিরের রুমে গোপনে রেখে দিয়েছিলেন, যেন সমস্ত প্রমাণাদি তার বিপরীতে যায়। সবাই তাকে সন্দেহ করে। খুনটি করার আগে একটিবারও কি ভেবেছিলেন যে কাকে খুন করছেন? যাকে খুন করছিলেন সে আপনার জন্মদাতা পিতা। যাকে ফাঁসাতে চেয়েছিলেন সে আপনার আপন ছোট ভাই। আর প্রকৃতির শাস্তি কি জানেন? আপনি আর কোনোদিন বাবা হতে পারেন, কারণ আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আদালতের যতটুকু প্রমাণ দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন সেই সমস্ত শাস্তি আপনি পান। সে সমস্ত প্রমাণ আমরা আদালত থেকে দেব। সারা জীবন কন্টেন্ট সেলে বসে আক্ষেপ করতাম। অপরাধী যত চেষ্টাই করুক না কেন, অপরাধীর অপরাধ ধরা পড়বেই, শাস্তি তাকে পেতেই হবে। প্রযুক্তির উন্নয়নের ফলে আজ পুলিশি তদন্ত অনেকাংশে সহজ হয়ে গিয়েছে। হত্যাকারী কাউকে খুন করার মাধ্যমে খুন করে নিজেকে। প্রিয় দর্শক, আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময় গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ।